শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার অভিযোগপত্র ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। ৩০ জনের জড়িত থাকার প্রমাণ। আওয়ামী লীগ নেতা মুরাদের ১ ও সাবিনার ২ দিনের রিমান্ড। সাবেক সচিব জাহাঙ্গীর ও পুলিশ সুপার আসাদুজ্জামান গ্রেফতার। অক্টোবরের মধ্যে ভাঙাচোরার রাস্তা মেরামত করা হবে জানালেন পরিবেশ উপদেষ্টা। চীনের অভিজ্ঞতা নিয়ে কাজ করবে সরকার। শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর শুল্কায়ন শুরু। স্বাভাবিক হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। কর্মচাঞ্চল্য ফিরছে বেনাপোল হিরিতে। ওপেন জেল স্বাবলম্বী করবে কারাবন্দীদের। প্রশিক্ষণ নিয়ে কাজ করতে পারবে উৎপাদনমুখী কারখানায়। দেয়া হবে অভিজ্ঞতার সনদ। যুদ্ধবিরতির চাপের মধ্যেই উত্তর গাজায় হামলার প্রস্তুতি ইসরায়েলের। দিন দিন প্রকট হচ্ছে খাদ্য সংকট। ক্ষুধা অপুষ্টিতে হাজারো শিশু। এবং ক্লাব বিশ্বকাপ ফুটবলে মেসির মায়ামিকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে। কোয়ার্টার ফাইনালে পিএসজি। ফ্লামেঙ্গোকে হারিয়ে শেষ ৮-এ বায়ার্ন। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ডে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ২-এ শুনানি অনুষ্ঠিত হয়। গত ২৪ জুন তদন্ত সংস্থা ট্রাইব্যুনালের প্রসিকিউশনে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়েছে, আবু সাইদ হত্যাকাণ্ডে মোট ৩০ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। এর আগে গত ১৫ জুন এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে ৪টি বিদেশি অস্ত্রসহ ২ জন গ্রেফতার হয়েছে। রোববার দিবাগত রাতে যাত্রাবাড়ী আর্মি ক্যাম্প হতে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার আওতাধীন মীর হাজিরবাগ এলাকায় মাদক চাঁদাবাজি, ছিনতাই, খুনসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় ৩টি বিদেশি পিস্তল, ১টি রিভলভার, ১১ রাউন্ড পিস্তলের গুলিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে সেনাবাহিনী। এ সময় তারা আনিস ও হোসেন নামে ২ সন্ত্রাসীকে গ্রেফতার করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ধানমন্ডি থানার শিশু মোতালেব হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা শাহ আলম মুরাদকে ১ দিন ও শেরে বাংলা নগর থানার মামলায় সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া ধানমন্ডি, কোতোয়ালি, যাত্রাবাড়ী থানার আলাদা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম ও নোয়াখালীর সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার তাদের প্রত্যেককে আদালতে হাজির করা হয়। পরে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে এই আদেশ দেন আদালত। হাসিনার সহযোগী এবং হাসিনার অন্যতম আস্থাভাজন সে হলো শাহ আলম মুরাদ। তার বিরুদ্ধে 5 দিন রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত 24 ঘন্টা মানে 1 দিন রিমান্ড মঞ্জুর করেন। শীতের আগেই অক্টোবরের মধ্যে ভাঙাচোরা রাস্তা মেরামত করা হবে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে বায়ু দূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ টিমের সাথে মতবিনিময় শেষে তিনি একথা বলেন। জানান, চায়নার সাথে অভিজ্ঞতা বিনিময় করে কাজ করবে সরকার। রাতারাতি বায়ু দূষণ নিয়ন্ত্রণ কঠিন জানিয়ে উপদেষ্টা বলেন, বিআরটি এর মাধ্যমে পুরনো বাস সরিয়ে ফেলা হবে। নতুন 250টি বাস কেনা হবে বলেও জানান উপদেষ্টা। যে আমরা বর্ষা নেমে যাওয়ার সাথে সাথে ভাঙাচোরা রাস্তাগুলো নির্মাণের কাজ শুরু করে দেব। আরেকটা হচ্ছে, এটা আমরা একটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করব। এই নিয়ন্ত্রণে আনতে পরিবেশ অধিদপ্তর এককভাবে এনফোর্সমেন্ট টিম পাঠাবে না। আমরা বিএটি এর সাথে মিলে
রোডসের সাথে মিলেই আমরা এবার টিম পাঠাবো। জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ডে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। সেখানকার সর্বশেষ আপডেট জানাবেন সহকর্মী সাবরিনা। সাবরিনা, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন? বুবলি, আপনাকে এর আগের লাইভে আমি আপনাকে বলেছিলাম যে আজকে আবু সাইদ হত্যাকাণ্ড অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে হত্যাকাণ্ডের মাধ্যমে আসলে ছাত্র জনতার যে এই যে ছাত্র জনতার যে হচ্ছে আন্দোলন চালু হয়ে গেছিল সেটি কিন্তু আবু সাইদ হত্যাকাণ্ড। এটাই কিন্তু আসলে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মধ্যে প্রথম হত্যাকাণ্ড হয়েছিল, যেটি আসলে সরাসরি হচ্ছে লাইভেও সম্প্রচার হয়েছিল। এরপর হচ্ছে এই যে আবু সাইদ হত্যাকাণ্ডের পর কিন্তু আসলে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান কিন্তু তুঙ্গে উঠে গেছিল এবং সেটিরই আসলে অভিযোগ যখন দাখিল করা হয়, অভিযোগ তার ভাই হচ্ছে অভিযোগ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর পরবর্তীতে আসলে শুনানির পর আসলে আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ট্রাইব্যুনাল 2 আজকে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছে আসলে প্রসিকিউশন। এবং একটু আগে আমরা হচ্ছে এজলাসে ছিলাম, এজলাসে এখনো শুনানি শুরু হয়নি। তবে এই যে আবু সাইদ হত্যাকাণ্ড যেভাবে আসলে হয়েছিল, যে ভিডিও ফুটেজগুলো আছে সেগুলো কিন্তু আজকে প্রসিকিউশন টিম হচ্ছে ভিতরে আসলে দেখছেন সব ঠিকঠাক আছে কিনা, এবং এটাই কিন্তু আজকে আদালতে পেশ করবেন। তার সাথে হচ্ছে চিফ প্রসিকিউটর এই যে আবু সাইদ হত্যাকাণ্ডের পেছনে আসলে কারা রয়েছেন এবং আবু সাইদ হত্যাকাণ্ড আসলে কিভাবে সংঘটিত হয় এবং তার পরবর্তীতে আসলে কি কি ঘটে সেগুলো কিন্তু আসলে এই যে তদন্ত প্রতিবেদন যে দাখিল করা হবে সেখানে কিন্তু আজকে শুনানিতে কিন্তু এটি আসলে পড়ে শুরু হবে অর্থাৎ উপস্থাপন করা হবে। এবং এখানে ইতোমধ্যে আপনাকে এর আগের লাইভে আমি জানিয়ে দিয়েছিলাম যে এখানে তদন্ত প্রতিবেদন যে তদন্ত সংস্থা প্রসিকিউশনকে দেয় সেখানে কিন্তু 30 জনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে সেখানে বলা হয়েছে। এবং সেখানে কিন্তু আমরা আসলে প্রসিকিউশন নাম জানতে পারি যে এখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি, তার নামও হচ্ছে তিনি হচ্ছেন এখানে প্রধান আসামি। একটু পরে হচ্ছে এই যে 30 জন যে সম্পৃক্ত পাওয়া গেছে তাদের নাম আসলে আসবে এবং সেখানে কারা কারা পলাতক আছেন তাদেরও নাম ওঠানো হবে। এবং পরবর্তীতে আসলে এই যে শুনানি শেষ হবে, শুনানির পর আসলে আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করবে এবং সেই সাথে যে পলাতক যারা রয়েছেন এই যে আসামি, এই আসামিদের মধ্যে আসলে সেখানকার আমরা প্রসিকিউশন সূত্র থেকে যেটি জানিয়েছেন যে এখানে আসলে ভিসি, শিক্ষক বা এখানে আসলে পুলিশ কর্মকর্তারা, এখানে বা মন্ত্রী, সেখানেও আসলে এখানে কিন্তু আসাদুজ্জামান খান কামাল নামও আসলে আমরা শুনতে পেয়েছি। তো এদের নাম আসলে যখন আসবে তখন হচ্ছে ট্রাইব্যুনাল তাদের নামে আসলে যারা পলাতক রয়েছে তাদেরকে বিজ্ঞপ্তি দেওয়া হবে, বিজ্ঞপ্তি প্রদানের জন্য আদেশ দিবেন এবং সেই সাথে শুনানির দিনও ধার্য করবেন। এখন পর্যন্ত আসলে শুনানি শুরু হয়নি, একটু পরেই হচ্ছে ট্রাইব্যুনাল থেকে ট্রাইব্যুনাল 2 আজকে কিন্তু আরেকটি যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে আজকে কিন্তু এই আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনাল 2 প্রথম, এর মাধ্যমে এরপরে হচ্ছে শুনানির দিন ধার্য করবেন। তো এখন পর্যন্ত শুনানি শুরু হয়নি, শুনানি শুরু হলে আমরা আপনাকে পরবর্তীতে আরো খবর এই সম্পর্কে জানাতে পারবো। তো এই ছিল সর্বশেষ খবর বুবলি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী সাবরিনার সাথে। দর্শক, কাকরাইলে ওলামা দলের সাধারণ সভায় কথা বলছেন বিএনপি নেতারা, সরাসরি চলে যাচ্ছে সেখানে। একটা বৈঠক হয়েছে লন্ডনে, আস্তে প্লিজ, একটা বৈঠক হয়েছে লন্ডনে, আপনারা দেখেছেন তারেক রহমান সাহেবের সঙ্গে বাংলাদেশ সরকারের উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক জাতিকে মনোবল দিয়েছে, সাহস দিয়েছে, দেশের মানুষ খুশি হয়েছে। আমরা আশা রাখছি যে একটা উপযুক্ত সময় রোজার আগে ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ এই দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। কিন্তু এটাও মনে রাখতে হবে ষড়যন্ত্র থেমে নাই। যারা আজকে বলছেন পিআর পদ্ধতিতে তারা নির্বাচনটা দেখতে চান, এটার ভিতরে অনেক ষড়যন্ত্র লুকিয়ে আছে। এটার বেনিফিশিয়ারি কে হতে পারে আমাকে আপনাকে চিন্তা করতে হবে। আজকে যদি পিআর পদ্ধতির কোন এই ধরনের কথাবার্তার মাধ্যমে কেউ সুযোগ পায়, সেখানে ফ্যাসিস্ট সেই সুযোগটা সর্বপ্রথম পাবে। এই
সুযোগ বাংলাদেশের মানুষ দিতে চায় না, দিবে না। কারণ তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে, তাদের অত্যাচার, নির্যাতন, গুম, খুন সবকিছুকে মোকাবেলা করে 17 বছর আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। সর্বশেষ জুলাই আন্দোলনে শহীদ হয়ে সেই শিশু বাচ্চাটা, সেই ছাত্র, সেই যুবক, সেই সাধারণ মানুষ, সেই আমার নেতা, সে আমার কর্মী, সবাই আমরা আমাদের অনেককে প্রাণ দিয়েছে। আমরা জেলে ছিলাম, ডিবি অফিসে ছিলাম, ত্যাগ স্বীকার করেছি। তারপরেও বলেছি দেশ গড়ার কাজে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ থাকবে ইনশাল্লাহ। সেই জন্য সকলের। দর্শক, কাকরাইলে ওলামা দলের সাধারণ সভায় কথা বলছেন বিএনপি নেতারা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দিনভর নানা নাটকীয়তার পর অবশেষে শাটডাউন সহ সব কর্মসূচি প্রত্যাহার করেছে আন্দোলনরত এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রোববার রাতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মোহাম্মদ তারেক রিকাবদার বলেন, সরকারের কমিটি গঠন ও ব্যবসায়ী সংগঠনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেছেন তারা। সাদ আহমেদের রিপোর্ট। ব্যবসা বাণিজ্যের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা দেশব্যাপী শাটডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মোহাম্মদ তারেক রিকাবদার। রোববার রাতে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে এবং দেশের আমদানি রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে। রাজস্ব বোর্ডের সংস্কার রোধ ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা। এর আগে 10 সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, এনবিআর ইস্যুতে 5 সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে বিকেলে এনবিআরের সেবাকে অত্যাবশ্যকীয় ঘোষণা দিয়ে বিবৃতি দেয় প্রধান উপদেষ্টার প্রেস উইং। কর্মস্থলে যোগ না দিলে জনগণের স্বার্থে অর্থনীতি সুরক্ষায় কঠোর হবে সরকার বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। এনবিআরের সংস্কার উদ্যোগ বাস্তবায়নকে কেন্দ্র করে গত 12 মের পর থেকে আন্দোলন করে আসছিলেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। এতে অচলাবস্থা তৈরি হয় সরকারের রাজস্ব আহরণের এই প্রতিষ্ঠানটিতে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। শাটডাউনের কর্মসূচি প্রত্যাহার করায় রোববার রাত থেকেই দেশের বন্দরগুলোতে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। রোববার রাতে শুল্কায়ন শুরু হয় চট্টগ্রাম বন্দরে। রপ্তানি কার্যক্রম শুরু হওয়ায় স্বাভাবিক হতে শুরু করেছে এখানকার পরিস্থিতি। শুল্কায়ন বন্ধ থাকায় শুরু শনিবারই চট্টগ্রাম বন্দরে ৩,৫০০ কন্টেইনার রপ্তানি হয়নি। এদিকে সোমবার সকাল থেকে স্বাভাবিক হচ্ছে যশোরের বেনাপোল, দিনাজপুরের হিলি এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরের কার্যক্রম। সকাল থেকে স্মুথলিভাবে কাজ হচ্ছে এবং স্বাভাবিকভাবে বেনাপোল বন্দর থেকেও পণ্য ডেলিভারি হচ্ছে। এতে সরকার যে রাজস্ব ঘাটতি ছিল সে রাজস্বটা ঘাটতি পূরণ হবে এবং ব্যবসায়ীরা তাদের মালামাল বুঝে পাবে। কারাগার মানেই অন্ধকার কুঠুরিতে অলস বসে থাকা নয়। এবার বন্দি জীবনকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করে বন্দির পরিবারকে স্বাবলম্বী করতে উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য চালু করা হবে ওপেন জেল, যেখানে যে কোনো বন্দি চাইলে প্রশিক্ষণ নিয়ে উৎপাদনমুখী কারখানায় কাজ করতে পারবেন। এজন্য বন্দীদের দেয়া হবে প্রশিক্ষণ সনদ। সাবরিনা মজুমদারের রিপোর্ট। কারাগারকে প্রকৃত সংশোধনাগার হিসেবে প্রতিষ্ঠা করতে উদ্যোগ নিয়েছে সরকার। শুধু নামে নয়, এবার এর সঠিক বাস্তবায়নে মনোযোগ দিয়ে বাংলাদেশ জেল নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাবনাও দেয়া হয়েছে, যার কার্যক্রম চলমান রয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে ওপেন জেল কার্যক্রম চালু করছে সরকার। দেশের ৭০টি কারাগারে বর্তমানে আটক প্রায় ৭৪,০০০ বন্দীর মধ্যে ২০,০০০ বন্দীকে কাজে লাগাতে সরকার বদ্ধপরিকর বলে জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। প্রাথমিকভাবে ১০,০০০ বন্দীকে নিয়ে ওপেন জেল কার্যক্রম শুরু করা হবে। একটি ইকোনমিক জোনে ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিচালনার মাধ্যমে উৎপাদনমুখী কাজ করবে বন্দীরা। ইন্ডাস্ট্রিয়াল পার্ক
এরকম টাইপের একটা উৎপাদনমুখী একটা কারাগার স্থাপন করার প্রস্তাবনা আমরা দিয়েছি, যেখানে হয়তোবা 8 থেকে 10টা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট প্রাথমিক পর্যায়ে থাকতে পারে, যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টগুলো মেবি বেসরকারি ব্যবস্থাপনা স্থাপিত হতে পারে, সক্ষম বন্দীরা এই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টগুলোতে কাজ করতে পারে। প্রাথমিক পর্যায়ে আমরা টার্গেট করছি 10,000 বন্দীকে আমরা যদি এরকম একটা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে পারি, হয়তোবা ধাপে ধাপে যখন এটা সাকসেসফুল হবে, হয়তো পরবর্তীতে আমরা আরও বৃহৎ আকারে পরিকল্পনা করতে পারি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার সহায়তায় এই উদ্যোগ বাস্তবায়নে অতি দ্রুত সংস্থা দুটোর সাথে চুক্তি করবে সরকার, যেখানে বন্দির সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে কারা প্রশাসন বলেও জানান কারা মহাপরিদর্শক। আমরা হয়তো অতি শীঘ্রই বিডা, বেজা এবং সংশ্লিষ্ট যারা মন্ত্রণালয় আছেন তাদের সাথে বসবো, আলোচনার মাধ্যমে। এটা আসলে অ্যাবসলিউটলি একটা কনসেপচুয়াল বিষয়, যেটা হচ্ছে নীতিগতভাবে এগ্রিড, তারা কাজ করবেন, তাদের হয়তো কমিউনিকেশনও ফ্রি থাকবে, বা তাদের কনফাইনমেন্টটা ইনশিওর হবে। বাকি পদ্ধতিগুলো হয়তো আমরা কিছুটা ইজি রাখবো, যাতে তারা কাজের পরিবেশ পান। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে বন্দীরা কারা অভ্যন্তরে স্থাপিত কারখানায় কাজ করবেন। কাজের স্বীকৃতি স্বরূপ দেয়া হবে প্রশিক্ষণ সনদ। কাজ নির্ভর উনি সম্মানই পাবেন, উনি যতটুকু কাটবেন তার উপর একটা সম্মানই পাবেন। আমরা যাদের উদ্যোক্তা যাদের ব্যবহার করব তাদের সাথে আমাদের কথাবার্তা চলছে, বিভিন্ন যে সমস্ত কাজে ওনারা নিয়োজিত হবেন ওই ট্রেনিংগুলো আমরা ওখানেই করব। এবং যেটা হবে আরও ইন্টারেস্টিংলি, এই ট্রেনিংটা করার পরে ওনাদের একটা সার্টিফিকেশন রেসপেক্টিভ কারিগরি হোক, বিজেএমই হোক, যারা রেসপেক্টিভ অর্গানাইজেশনগুলো থেকে সার্টিফিকেশনের ব্যবস্থা থাকবে। সো পরবর্তীতে ইভেন যদি উনি বাইরে চলে আসেন, ওই জামিন অথবা মুক্তি পেয়ে যান জেলখানা থেকে, পরবর্তীতে ওই সার্টিফিকেশনটা ব্যবহার করে ওনারা কিন্তু বাইরেও কাজ করতে পারবেন। এর মাধ্যমে স্বাবলম্বী হবেন বন্দীরা, সেই সাথে আর্থিকভাবে লাভবান হবেন বন্দীর পরিবারও। শাস্তি শেষে বন্দীদের বিকল্প কর্মসংস্থান ও দক্ষতা অর্জনে কারা কর্তৃপক্ষের এমন উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন কারা কর্তৃপক্ষ। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কওমি মাদ্রাসার 7তলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন এক ছাত্রী। মুমূর্ষ অবস্থায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিকল্পিতভাবে তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। এইচ হিমেলের রিপোর্ট। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে জামিয়া মাদানিয়া হাদিউল উম্মা মাদ্রাসায় 10 মাস আগে ভর্তি হয় ফারিয়া আক্তার মিম। 7ম শ্রেণীর শিক্ষার্থী মিম রোববার বিকেলে মাদ্রাসার 7তলা ভবনের ছাদ থেকে পড়ার ঘটনা ঘটে। তবে স্বজনরা জানান আত্মহত্যা করার কোনো কারণ দেখছেন না তারা। এটা পরিকল্পিত কোনো ঘটনা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন স্বজনরা। আজকে গেছি 4টা বাজে, গিয়া শুনি ওই নাকি পড়ে গেছে ছাদের থেকে, তারা বলতেছে মানে হেরা ফোনও দেয় নাই। আমি ওর নাস্তা দিয়েতে গেছি, পরে শুনছি। আমাদের ভিকটিম তো আপনার 7তলাতে যদি পড়েও ধরলাম তার কথায় যে 7তলাতে পড়ছে, তারা কেউ দেখে নাই, কেউ দেখেনি 7তলাতে পড়ছে। আবার পড়ছে তো সাথে সাথে আমাদের গার্জিয়ানকে জানানো হয়নি। ছাদে 8 ফুট রেলিং থাকা সত্ত্বেও কিভাবে ছাদ থেকে পড়ে গেল এমন প্রশ্নে মাদ্রাসার পরিচালক আব্দুল কুদ্দুস জানান, দুর্ঘটনার সময় তিনি ছিলেন না। তবে মিমের মন খারাপের কথা মাদ্রাসার শিক্ষিকার কাছ থেকে জানতে পারেন তিনি, কিন্তু কি কারণে মিমের মন খারাপ ছিল তা জানতে পারেননি। ঠিক 5:10 আমার ফোন দিছে ম্যাডাম, ফোন দিয়ে বলছে যে একটা ছাত্রী ইয়েতে পড়ে গেছে, ছাদেতে পড়ে গেছে। ম্যাডাম ফোন দিয়ে বললো, পরে আমি দৌড়ে আসছি, আইসা নিচে আইসা দিয়ে যারা দৌড়াদৌড়ি করছে, এখান থেকে আমি আবার এখানে চলে আসি। পরে মুমূর্ষু শিক্ষার্থীকে নিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে যান আব্দুল কুদ্দুস। সেখানে আইসিইউ সিট খালি না থাকায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, মাথায় ও বুকে গুরুতর আঘাত পেয়েছেন মিম। পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট দেখে প্রকৃত ঘটনা বোঝা যাবে বলেও জানান চিকিৎসক। ইভ্যালুয়েশন আমাদের এখনো শেষ হয়নি। প্রাথমিকভাবে আমরা ম্যানেজমেন্ট করেছি, পেশেন্টের ক্রিটিক্যাল কন্ডিশন লাইফ সেভ করার চেষ্টা করেছি, ওনাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে, ব্লাড প্রেশার ম্যানেজ করার কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে, দেখা যাক। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। নরসিংদীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার বাদীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে গোয়েন্দা পুলিশের এসআই এসএম সেলিমের বিরুদ্ধে। দেশ টিভির কাছে বাদী ও সেলিমের টাকা লেনদেনের একটি অডিও এসেছে। এমনকি তদন্তে গাফিলতির সুযোগে দেশ ছেড়ে বিদেশ চলে গেছে আসামি। এই ঘটনায় বিচার চেয়ে পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়েছে ভুক্তভোগী। আকরাম হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা।
মামলার বিবরণ থেকে জানা যায় 11 মে রাত 8টায় নরসিংদী ল কলেজের শিক্ষার্থী টিউশনি শেষে বাড়িতে আসলে তার নিজ ঘরে তাকে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী মামাতো ভাই খোরশেদ। এ সময় ভুক্তভোগীর চিৎকারে লোকজন চলে আসলে খোরশেদ পালিয়ে যায়। এ ঘটনায় 13 মে ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইনে খোরশেদ আলমকে আসামি করে মামলা দায়ের করেন। আদালত নরসিংদী গোয়েন্দা পুলিশের দক্ষিণ জোনের ইনচার্জ মোহাম্মদ এরশাদুল্লাহকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। পরে ডিবি পুলিশের এএসআই SM সেলিম ভুক্তভোগীর সাথে মামলার তদন্তের জন্য যোগাযোগ করেন। এ সময় ভুক্তভোগীর কাছে মামলার তদন্তের জন্য 1 লাখ টাকা দাবি করেন তিনি। তারপর আপনারা দিচ্ছেন, এখন আপনারা যদি আবার বলে যান আমার দিব, সমস্যা নেই, আমার ওই টাকাকে আমি বড় করবো, আমি আমার অফিসারের দিচ্ছি, এই টাকাটা আমার পকেট থেকে দেওয়া লাগবে, পকেট থেকে দিব। 1 লক্ষ টাকা চাইছিলাম দিতে পারছেন, সেটাই শরীর খুব বড় হবে। তোমার মানুষ উপকার করলে মানুষ ভালো না, ঠিক আছে? উপকার করছে না, ক্ষতি করছে না। আজকে আপনি বোনের সাথে হইতো তাহলে এরকম করতে। ভুক্তভোগী কয়েক ধাপে সেলিমকে 19,000 টাকা দেয়, কিন্তু সেলিম আসামি পক্ষের কাছ থেকেও টাকা খেয়ে ধর্ষণ চেষ্টার ধারা কেটে দেয়। এমনকি মেডিকেল রিপোর্ট না পাওয়ার অজুহাতে তদন্ত প্রতিবেদন জমাও দেয়নি সে, যার ফলে শুনানি পিছিয়ে যায় 3 মাস। আর এই সুযোগে আসামি খোরশেদ 23 জুন সৌদি আরবে পালিয়ে যায়। এ ঘটনায় বিচার চেয়ে জেলা পুলিশ সুপার আব্দুল হান্নান বরাবর অভিযোগ দিয়েছে ভুক্তভোগী। ফার্স্ট কিন্তু আমি মাদবুদি থানায় গেছি, ওরা কিন্তু আমার মামলা নিতে চাইছে না নেওয়ার কারণে আমি কোর্টে মামলা করি। কোর্টে মামলা করার পরে যে ম্যাজিস্ট্রেট তদন্ত দিছে এরশাদুল্লাহ, উনি ডিবির মাধ্যমে তদন্ত দিছে, আবার ওনার কর্মকর্তা দিয়ে। তো SM সেলিম উনি আমার কাছ থেকে মানে যে তদন্ত দিছে ওই তদন্তটা সঠিক না, এমনকি সে আমার কাছে 1 লক্ষ টাকা দাবি করছে যেন আমি ওই টাকা দিলে যে ধারা আছে ওই ধারা দিবে। SM সেলিমের কারণে আমি সঠিক বিচার পাই না এবং সে আমার কাছে টাকা নিচ্ছে, এরকম বলছে সে টাকা দিবে করে। এখন শেষ পর্যন্ত সে কি করছে, আমার নাম্বারটা ব্লক করে রাখছে। পুলিশের গাফিলতির কারণেই আসামি পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে বলে জানান আইনজীবী। অভিযোগ মতে যদি সত্য হয় তাহলে দেখা যাচ্ছে পুলিশ সম্পূর্ণটাই অনৈতিকভাবে তার তদন্ত প্রতিবেদনে গুরুত্বপূর্ণ ধারা বাদ দিয়ে দিছে। এদিকে মুঠোফোনে টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন এএসআই সেলিম। ওনার সাথে আমার কোনো টাকা পয়সা কোনো লেনদেন হয়নি, ওনার কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নিয়ে নেব। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় জেলা গোয়েন্দা পুলিশ। এএসআই সেলিম সাহেব কি করছেন না করছেন এ বিষয়ে আমার কোনো নলেজ নেই, কিছু নেই, জানি না। ডিবি তদন্তকালীন ডিবির একজন অফিসারের বিরুদ্ধে অভিযোগ আসছে, সে ঘুষ গ্রহণ করেছে বাদীর নিকট থেকে। তো সেই সংক্রান্ত একটা অভিযোগ যেই বাদী আমাদের এসপি স্যার বরাবর দিয়েছেন, সেটা তদন্তের জন্য এসপি স্যার একজন অফিসারকে ট্যাগ করে দিয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবি ভুক্তভোগীর স্বজনদের। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। কাজ শেষ হওয়ার 5 বছরেও উদ্বোধন হয়নি জামালপুরে LGEDর ভবন। প্রভাতী প্রকল্পের দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় জেলায় মোট 8টি ভবন বরাদ্দ হয়েছে। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনের সুবিধা পাচ্ছে না ব্যবসায়ীরা। স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে দোকানগুলো বরাদ্দ দেওয়ার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় LGED। রিয়াদ হাসান হৃদয়ের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আব্দুল আল মারুফ। দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রভাতী প্রকল্পের অর্থায়নে LGED জামালপুরে 8টি ভবন করেছে। তার মধ্যে 3টির কাজ শেষ হয়েছে 5 বছর আগে, 2টির কাজ শেষ হয়েছে 4 বছর আগে, বাকি 3টির কাজ চলমান রয়েছে। 2019-20 অর্থ বছরে 5 কোটি 81 লাখ টাকা বরাদ্দে দেওয়ানগঞ্জের কাঠারবিল বাজার, বক্সিগঞ্জের নৈমিয়ার বাজার ও সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ পুরাতন বাজারে 1টি করে ভবন নির্মাণ করা হয়। তবে 5 বছরেও দোকান বরাদ্দ দেওয়া হয়নি। সদর ইউনিয়নের শাহবাজপুর বাজার ও ইসলামপুর উপজেলার ধর্মকুড়া বাজারে 2020-21 অর্থ বছরে 5 কোটি 63 লক্ষ টাকায় 2টি ভবন নির্মাণ করা হয়। শাহবাজপুরের বাজারটি 2023 সালে উদ্বোধন করা হলেও এখনো দোকান বরাদ্দ দেওয়া হয়নি। তবে যে যার মতো দখল করে চালাচ্ছেন ব্যবসা বাণিজ্য। অপরদিকে 5 বছরেও শেষ হয়নি সদর উপজেলার নান্দিনা বাজার ও মাদারগঞ্জ উপজেলার বালিঝুরি বাজারের ভবনের নির্মাণ কাজ। নতুন করে 2 কোটি 97 লক্ষ টাকা ব্যয়ে আবারও বরাদ্দ দেওয়া হয়েছে মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ কালীবাড়ি বাজারে।
দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে ভবনগুলো বরাদ্দ দেওয়ার দাবি ব্যবসায়ীদের। কি বরাদ্দ দিব, এটা কাজই তো ঠিক মতো হয় না। এই যে ভবনের মাঝখানে কি করে তুইছে পানি বইরা সমান সব বাইসা ভিজা জায়গা। আমগরে কিভাবে দিব, নিব, কোন পজিশনে করব, এটা তারাও বলে নাই, এখন সরকারেও তো বলে নাই। আমরা যাদের মতন ব্যবসা করতেছি, যাদের মতন ব্যবসা কোনো মতন করতেছি, বাজারকে হস্তক্ষেপ করা হয় নাই। এদিকে স্থানীয় প্রশাসনের সাথে আলোচনা করে দোকানগুলো বরাদ্দ দেওয়ার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় এলজিডি। আমি খুব দ্রুত ব্যবস্থা নেব এবং ব্যবসায়ীদেরকে প্রতি সপ্তাহে এসব দোকানে ওঠার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে আমরা ভবন দোকান সমূহ বরাদ্দ এবং ভবনের রক্ষণাবেক্ষণের যোগাযোগ করে পরবর্তীতে গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মোট ব্যয় ধরা হয় 21 কোটি 76 লক্ষ টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানী ঢাকায় আজ আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা, সেই সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে আজ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, আর দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পূর্বাভাসে আরও জানানো হয়েছে আজ সকাল 6টায় ঢাকায় তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 33.7 ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা 27.5 ডিগ্রি সেলসিয়াস।